রানী দেবী তার দুই ছেলে বিকাশ বিপিন, বড় বৌমা রিনিকা এবং এক মেয়ে দিয়াকে নিয়ে বাস করে। তাদের গ্রামের মধ্যে একটা বড় 5 তলা মাটির বাড়ি আছে। তারা কোনোদিনও নিজেদের মাটির বাড়িটাকে পাকা বাড়িতে পরিণত করার কথা ভাবেনি, কারণ রানী দেবীর স্বামী সেই গ্রামে প্রথমবারের মতো সেই 5 তলা মাটির বাড়ি বানায়। সেই বাড়িতে রানী দেবীর অনেক পুরানো স্মৃতি আছে, তাই সে সারাটা জীবন তার পরিবারকে নিয়ে সেই মাটির বাড়িতেই থাকতে চায়। কিন্তু মাটির বাড়িতে গরমকালে আরাম হলেও শীতকালে থাকতে খুব কষ্ট হয়। উফ, কি শীত পড়ছে! কি ঠান্ডা! এই শীতের মধ্যে এরকম মাটির রান্নাঘরে রান্না করা যায় নাকি? তার উপর তোমার মায়ের আবার খাবার দাবারের বহর আছে। এই মাটির উনুনে এখন গরম গরম লুচি আর নলেন গুড়ির পায়েস করতে বলছে। কি আর করব বলো বৌদি, কতবার দুই দাদা বড় বড় প্রমোটারকে ডেকে নিয়ে এসেছে যাতে এই মাটির বাড়ি ভেঙে এই জায়গাতে একটা বড় ফ্ল্যাট করা যায়, কিন্তু মা তো কারোর কথা শুনতেই চায় না। সত্যিই তো বলো, এই শীতের মধ্যে মাটির ঘরে থাকা, রান্নাঘরে রান্না করা তো খুব কষ্ট। এভাবে ননদ বৌদি কষ্ট করে মাটির রান্নাঘরে কোনো মতে রান্না বান্না করে। দেখতে দেখতে এভাবে কিছুটা দিন কাটে। এরই মধ্যে রানী দেবী তার ছোট ছেলে বিপিনের বিয়ে দেয়। কিন্তু রানী দেবী নিজেদের মাটির বাড়ির ব্যাপারে টিনা এবং তার বাবা মাকে বিয়ের আগে কিছুই জানায় না। বিয়ের পর নতুন বৌমা টিনা যখন গাড়ি করে শ্বশুর বাড়িতে এসে পৌঁছায় তখন, এ কি, তোমরা আমাকে কোথায় নিয়ে আসলে? তোমরা নাকি অনেক বড় লোক, তোমাদের কোটি কোটি টাকা আছে, তাহলে তোমাদের বাড়ি ঘরের এরকম দুর্দশা কেন? এই 5 তলা মাটির বাড়িতে কারা থাকে? তোমরা? আমরা সবাই মিলে এই 5 তলা মাটির বাড়িতে থাকি। 1 তলায় রান্নাঘর, 2 তলায় বাথরুম, 4 তলায় ছাদ, আর বাকি 2 তলায় আমরা সবাই মিলে থাকি। তাই তোমাকে আমাদের সাথে এই মাটির বাড়িতেই থাকতে হবে। কোটি কোটি টাকা আছে মানে এই নয় যে আমরা পাকা বাড়িতেই থাকবো। শাশুড়ি মায়ের কথা শুনে টিনার মাথা একেবারে ঘুরে যায়, কারণ সে কখনোই ভাবতে পারেনি যে তাকে এরকম 5 তলা মাটির বাড়িতে সংসার পাততে হবে। কিছুক্ষণের মধ্যেই সেই মাটির বাড়িতে ঢুকতে না ঢুকতেই টিনার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। ওরে বাবারে, কি ঠান্ডা! মাটির ঘরে তো ভীষণ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে মাটির ঘরে থাকা যায় নাকি? আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। তোমরা এরকম একটা সোয়েটার চাপা দিয়ে কি করে দাঁড়িয়ে আছো বলো তো? আমার তো মনে হচ্ছে চারিদিক থেকে বরফ পড়ছে। আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তারপর মেঝেটাও তো কাদা মাটি দিয়ে লেপে রেখেছো। ওরে বাবারে, কি ঠান্ডা! মেঝেতে পা রাখাই যাচ্ছে না। এভাবে টিনা কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে যায়। টিনা কোনো মতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে নেয়। টিনা যখন রান্নাঘরে যায় তখন সে দেখে ইতিমধ্যে তার বড় ভাই এবং ননদ মাটির উনুনে রান্নাবান্না করতে শুরু করেছে, যা দেখে টিনা ভীষণই বিরক্ত বোধ করে। আমরা মাটির বাড়িতে থাকছি ঠিক আছে, মাটির উনুনে রান্না করতে হবে তার কি কোনো মানে আছে? এই ঠান্ডার মধ্যে মোটেই মাটিতে বসে এরকম উনুনে রান্না বান্না করা যায় না। তোমাদের কি একটুও ঠান্ডা লাগে না বলো তো? শীত লাগলেও আমাদের কিছু করার নেই, কারণ মা যা বলেছে আমাদেরকে শুনতে হবে। মা বয়স্ক, তাই ওনার কথা আমরা অমান্য করতে পারবো না। শীতে কাঁপতে কাঁপতে হলেও আমাদের এইভাবেই রান্না করতে হবে। টিনা, তুমি শহরের মেয়ে বলে তোমার বিষয়টি একটু অদ্ভুত লাগছে। উনি বয়স্ক বলে ভুলভাল কথা বলবেন আর সেটা আমরা শুনবো, তা তো কখনো হয় না। আমার বাবাকে বলে আমি গ্যাস ওভেন আনিয়ে দিচ্ছি। আমি এরকম শীতের মধ্যে মাটিতে বসে মাটির উনুনে কাঁপতে কাঁপতে রান্না করতে পারবো না। ছোট বৌমা প্রথম দিন এসে এরকম গরম গরম কথা বললে শাশুড়ি মা ভীষণই রেগে যায়। তুমি এখন তোমার বাপের বাড়িতে নেই, এখানে তোমার বাবা কিছু পাঠালে সেটা আমি গ্রহণ করব না। তুমি যখন আমাদের মাটির বাড়িতে থাকছো তাহলে আমাদের এই বাড়ির নিয়ম তোমাকে মেনে নিতেই হবে। শাশুড়ি মা এই কথা বললে টিনার কিছু করার থাকে না। সেও বাধ্য হয়ে তার বড় ভাই এবং ননদের সাথে বসে মাটির উনুনে রান্নাবান্না করতে শুরু করে। কিন্তু দিনের পর দিন শীত বেশ ভালোভাবে জাঁকিয়ে পড়তে থাকে, যার ফলে ওই মাটির ঘরে থাকতে সবারই খুবই কষ্ট হয়। এমনই একদিন টিনা নিজের ব্যাগ থেকে একটা দামি চপ্পল বার করে পরে নেয়, আর সে চপ্পল পরে সে ঘরে হাঁটাহাঁটি করতে শুরু করে। উফ বাবারে, ঠান্ডার মধ্যে আমি চপ্পল ছাড়া কিছুতেই হাঁটতে পারবো না। এই মাটির মেঝেতে ফাঁকা পায়ে হাঁটা যায় না। আমি আজ থেকে চপ্পল পরেই হাঁটবো।
এভাবে টিনা চপ্পল পরে মাটির বাড়ির ৫ তলা থেকে একতলা একেবারে ঘুরে বেড়ায়। এমনকি সে পায়ে জুতো পরে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে, বাথরুমে গিয়ে স্নান করে। আবার খাবার খেতে দেওয়ার সময় পায়ে জুতো পরে সে সবার জন্য খাবার পরিবেশন করে। বৌদি, তুমি তো দেখছি সারাদিন চপ্পল পরে বাড়িতে ঘুরে বেড়াচ্ছ। এরকম জুতো পরে বাড়িতে ঘুরে বেরিও না প্লিজ। কেন না ঘুরে বেড়ানোর কি আছে? এই শীতের মধ্যে প্রত্যেকটা মানুষ পায়ে জুতো পরে বাড়িতে থাকে, আর তোমাদের তো আবার মাটির বাড়ি, তাই একতলা থেকে ৫ তলা আমি জুতো ছাড়া কিছুতেই হাঁটাচলা করতে পারবো না। মেঝেতে মনে হচ্ছে যেন বরফ জমে আছে, আমার তো শরীর খারাপ করবে। আমার বড় বৌমার মেয়ে সারা দিন বাড়িঘর পরিষ্কার করছে, কারণ মাটির বাড়ি এমনিতেই বেশি নোংরা হয়, আর তুমি জুতো পরে আরো নোংরা করে দিচ্ছ। এই বাড়িতে কি তোমার একাই শীত লাগে? আমাদের শীত অনুভব হয় না? আমরা কিভাবে জুতা ছাড়া ঘুরে বেড়াচ্ছি? তোমাকেও জুতা ছাড়াই সারা বাড়িতে চলাফেরা করতে হবে। এই শুনে টিনা যেন রেগে যায়, কারণ শাশুড়ি মায়ের কথা শুনে তাকে পায়ের জুতা খুলে ফেলতে হয়। এভাবেই আরো কিছুদিন কাটে, কিন্তু টিনা কিছুতেই আর সেই মাটির বাড়িতে থাকতে পারি না। একতলায় নেমে রান্নাবান্না করা, তারপর শীতের মধ্যে ৩ তলায় ঘুমাতে যাওয়া, ২ তলায় খাবার খেতে যাওয়া, ৪ তলায় আবার মাটির ছাদে জামা কাপড় মেলতে যাওয়া ইত্যাদি করতে করতে টিনা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। টিনা, আমরা আজকে রান্নাঘরের পাশে আগুন জ্বালাবো। সবাই মিলে একসাথে বসে আগুনের পাশে তাপ নেব, তাহলে দেখবে তোমার ঠান্ডাটা কম লাগবে। সে খুব ভালো কথা, কিন্তু আগুন জ্বালানোর জন্য কাঠ কোথায়? কাঠ ছাড়া কি জল দিয়ে আগুন জ্বালাবে নাকি? কেন বৌদি, আমাদের এই মাটির ঘরের পাশে একটা বড় গরুর খাটাল আছে, সেখানে অনেক গোবর দিয়ে আমরা ঘুঁটে বানিয়েছি। ওই ঘুঁটে এখন আমরা সবাই মিলে রান্নাঘরের দেওয়ালে বসিয়ে দেব, তারপর সন্ধ্যাবেলা ঘুঁটে দিয়ে আগুন জ্বালাবো। দিয়ার মুখে এমন কথা শুনে টিনার গা গুলিয়ে আসে। তোমাদের প্রত্যেকের মাথায় সমস্যা আছে জানো তো। ইস বাবা, গোবরের কি বাজে গন্ধ! তাই আমি ভাবছি এরকম বাজে গন্ধ কোথা থেকে আসে। তার মানে তোমরা প্রত্যেকদিন এই মাটির দেওয়ালে ঘুঁটে দাও, তাই তো? ইস মাগো, আমি এসব কাজ করতে পারবো না। আগুন জ্বালিয়ে তাপ নেওয়ার কোনো দরকার নেই বাবা। কিন্তু তার বড় যা এবং ননদ গোবরের ঘুঁটে দেয়। অন্যদিকে টিনা নিজের ঘরে আরাম করে শুয়ে থাকে। এমন সময় রানী দেবী তার দরজা ধাক্কাতে শুরু করে। কি ব্যাপার, তুমি ঘরের দরজা বন্ধ করে বসে আছো কেন? আমাদের বাড়িতে এরকম দরজা বন্ধ করে বসে থাকার কোনো নিয়ম নেই। দরজা খুলে বসো। কিন্তু দরজা খুলে রাখলে তো বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। কিছুদিন ধরে আমার শরীরটা ভালো নেই, তাই আমি দরজা বন্ধ করে একটু আরাম করছিলাম। আমাকে একটু শুয়ে থাকতে দিন, দয়া করে বিরক্ত করবেন না, তা না হলে সত্যি আমি কিন্তু এবার ঠান্ডায় মরে যাব। তুমি মরে যাও বেঁচে থাকো তাতে আমার কিছু যায় আসে না। তুমি শুধু দরজা বন্ধ করে থাকবে না। এই বাড়িতে আমরা অনেকে একসাথে থাকি, তাই আমরা কেউ যখন দরজা বন্ধ করি না, তুমিও করবে না। এই কথা শুনে টিনার নিজের মায়ের কথা মনে পড়ে, কারণ সে তার বাপের বাড়িতে অনেক ভালো ছিল। শ্বশুর বাড়িতে আসার পর তার জীবনটা কেমন যেন দুর্বিষহ হয়ে ওঠে। সন্ধ্যাবেলা যখন সবাই ঘুঁটে দিয়ে মাটির বাড়ির পাশে আগুন জ্বালায়, তখন টিনা আগুনের পাশে বসে থাকে। আগুনের তাপে তার অনেকটা আরাম অনুভূত হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন টিনার মাথায় একটা বুদ্ধি আসে। সে ঠিক করে যে শাশুড়ি মাকে না বলেই সে তাদের মাটির বাড়ির 4টে ঘরে রুম হিটার বসাবে। এই যে বর্দি আর দিয়া, আমি কিন্তু ভালো করেই জানি তোমাদের মাটির ঘরে থাকতে খুব কষ্ট হয়, কিন্তু মায়ের ভয়ে তোমরা কিছু বলতে পারো না। তাই আমি ঠিক করেছি তোমাদের ঘরে, রান্নাঘরে আমি অনেকগুলো হিটার বসিয়ে দেব, কিন্তু মা কিছু বুঝতেও পারবে না। হ্যাঁ ছোট বৌদি, তুমি ঠিক কথাই বলেছো। আমি কিছুদিন আগে ফোনে দেখছিলাম যে মাটির রঙের হিটার পাওয়া যায়, তাই আমরা যদি মাটির দেওয়ালে হিটার বসিয়ে নিই, তাহলে মা দেখলেও কিন্তু কিছু বুঝতে পারবে না। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন রানী দেবী সকালে ঘুম থেকে উঠে বাজারে যায়। সেই সুযোগে দুই বৌমা এবং ননদ মিলে নিজেদের মাটির ঘরে আর রান্নাঘরে অনেকগুলো হিটার বসিয়ে নেয়। হিটার চালানোর পর যখন মাটির ঘরগুলো গরম হতে শুরু করে, তখন তারা যেন স্বর্গের আরাম অনুভব করে। কি আরাম! শীতের মধ্যে মনে হচ্ছে যেন কোনো হিট চেম্বারে ঢুকে গেছি। টিনা, তুমি সত্যি আমাদের বাঁচিয়ে দিলে, তা না হলে এই মাটির বাড়িতে ঠান্ডায় আমরা মরেই যেতাম। একতলা বাড়ি হয় না, আবার 5 তলা মাটির বাড়ি। জুতো পরে হাঁটা যাবে না, দরজা বন্ধ করে থাকা যাবে না, বাড়ি নাকি জেলখানা জানি না।
যাই হোক, এখন তো আমরা আরাম পাচ্ছি, তাই এখন আর মাটির বাড়িতে থাকতে কোনো কষ্ট হবে না। হিটার চালিয়ে রান্না করব, হিটার চালিয়ে থাকবো। মা যদি কিছু বলে তাহলে বলবো যে মাটির ঘরে রোদ লেগে গরম হয়ে গেছে। এভাবে সেদিন থেকে তারা বেশ আরামেই থাকতে শুরু করে। কিন্তু তারা এতটাই বলদ যে তারা বুঝতে পারে না মাটির বাড়িতে হিটার ব্যবহার করা ঠিক নয়। যখনই একটু শীত বেশি পড়ে তখনই তারা তিনজনে মিলে হিটারের পরিমাণ বাড়িয়ে নেয়। এভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ করে তারা দেখে যে মাটির দেওয়ালে ঘাম জমতে শুরু করেছে। মাটির 5 তলা বাড়ি হিটারের তাপ সহ্য করতে না পেরে ধীরে ধীরে গলতেও শুরু করে। একি, আমার মাটির বাড়ি গলে যাচ্ছে কেন? বাবু, তোরা দেখ কি হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা আমার স্বামীর শেষ স্মৃতি। তাছাড়া বাইরে এত শীত, এরকম অবস্থায় মাটির বাড়ি গলে যায় নাকি? শাশুড়ি মায়ের কথা শুনে তার দুই বৌমা এবং ননদ ভয় পেয়ে যায়। শুধু তাই নয়, কয়েক ঘন্টার মধ্যে মাটির 5 তলা বাড়ি একেবারে গলে জল হয়ে যায়। কিন্তু কয়েকটা হিটার সেখানে পড়ে থাকে। একি, এগুলো কি? আমাদের বাড়িতে কোন বলদ পাঠা হিটার লাগালো? হিটারের গরম সহ্য করতে না পেরে আজকে আমার মাটির 5 তলা বাড়ি গলে জল হয়ে গেল, আর আমি কিছু করতেও পারলাম না। রানী দেবী তার দুই বৌমা এবং মেয়েকে ভীষণই বকাবকি করে, কিন্তু এখন কিছু করার নেই। কিছুদিনের মধ্যে দুই ছেলে সেই জায়গাতেই খুব সুন্দর শক্তপোক্ত পাকা বাড়ি তৈরি করে। রানী দেবীও তাদেরকে আর বাধা দেয় না। তারা একসাথে শীতকালে আরাম করে পাকা বাড়িতে বসবাস করতে থাকে। লতিকা একজন ভিক্ষুক ছিল। তার এই পৃথিবীতে কেউ ছিল না। সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের পেট চালাতো। কোনো এক দুর্ঘটনার কারণে সে তার স্বামী ও পরিবারকে হারিয়েছিল। তারপর থেকে সে ভিক্ষা করেই দিন কাটাচ্ছিল। এমনই একদিন রাত্রিবেলা লতিকা ভিক্ষা করে বাড়ি ফিরছিল। সে রেল লাইনের পাশের বস্তিতে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। রেল লাইনের উপর দিয়েই সে হেঁটে হেঁটে যাচ্ছিল। অনেক রাত হয়ে যাওয়ায় চারিদিক খুব অন্ধকার ছিল, তাই সে ঠিকমতো স্পষ্টভাবে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই হঠাৎ করে সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? এখন তো কোনো ট্রেনও দাঁড়িয়ে নেই এখানে, কাউকে দেখতেও তো পাচ্ছি না। বাচ্চাটা এলো কোথা থেকে? লতিকা এদিক ওদিক তাকাতেই অস্পষ্টভাবে একটা সাদা কাপড়ে মোড়া খুবই ছোট্ট একটা দুধের শিশুকে দেখতে পায়। বাচ্চাটি হয়তো ক্ষুধা যন্ত্রণায় কান্নাকাটি করছিল। হে উপরওয়ালা, এখন এত রাতে বাচ্চাটা কোথা থেকে এলো? আরে বাচ্চাটা কার? কেউ কি বাচ্চাটা ইচ্ছা করে ফেলে গেছে, নাকি বাচ্চাটা হারিয়ে গেছে কোনোভাবে? আহারে, ছোট্ট দুধের শিশুটা কতই না কষ্ট পাচ্ছে। আয় বাবা আয়, আমার কোলে আয় দেখি। এই বলে লতিকা ছোট্ট বাচ্চাটিকে তার কোলে তুলে নেয়। লতিকার কোলে আসতেই বাচ্চাটি চুপ করে যায়, যেন মনে হচ্ছিল বাচ্চাটি তার মায়ের কোল পেয়ে শান্ত হয়ে গেছে। লতিকা আশেপাশে ভালো করে তাকালে রাস্তার উপর শুয়ে থাকা একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। বুড়ি মহিলাটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। আপনি কে? আর আপনার কি হয়েছে? আপনি এরকম ছটফট করছেন কেন? এই বাচ্চাটা কি আপনার নাকি? না না, এই বাচ্চাটা আমার নয়। আসলে আমি একজন বাচ্চা চোর। আমি এর আগে অনেক বাচ্চাকে চুরি করেছি, আর কিছুক্ষণ আগে এই বাচ্চাটাকে আমি একটা ট্রেন থেকে চুরি করেছি। কিন্তু উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি দিল। আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমার খুবই কষ্ট হচ্ছে। আমি হয়তো আর বাঁচবো না। এই নাও, এই সোনার ব্রেসলেটটা এই বাচ্চাটির হাতেই ছিল। আমি এটা বিক্রি করব বলে ওর হাত থেকে খুলে নিয়েছিলাম। তুমি এটা সামলে রেখো। এই বলে বুড়িমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লতিকা বুড়িমায়ের কাছ থেকে বাচ্চাটির বাবা মায়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করারও সুযোগ পায়নি। সে কি করবে কিছু বুঝতে না পেরে বাচ্চাটিকে নিয়ে বাড়িতে চলে আসে। সে তাদের পাড়ার একটা ছোট্ট ঘুমটি দোকান থেকে 10 টাকার দুধ কিনে বাচ্চাটিকে খাওয়ায়। আমি জানি না এই বাচ্চাটি কার। এত বড় পৃথিবীর মধ্যে আমি এই বাচ্চাটার বাবা মাকে কোথায় খুঁজে পাবো? আমি অনাথ বাচ্চাটাকে কোথাও ফেলতেও তো পারবো না। উপরওয়ালা হয়তো এই বাচ্চাটিকে আমার কাছে পাঠিয়েছে, যাতে আমি এই বাচ্চাটার সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে পারি। আমারও তো এই পৃথিবীতে কেউ নেই। আজ থেকে আমার বাচ্চার উদ্দেশ্য হলো এই বাচ্চাটি। আমি এর নাম রাখবো উজ্জ্বল। আমি জানি এর জন্য আমার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। লতিকা সেদিনের পর থেকে ভিক্ষা করতে যাওয়া বন্ধ করে দেয়। সে এখন তার বেশিরভাগ সময় উজ্জ্বলের দেখাশোনা করতেই কাটিয়ে দেয়। কিন্তু টাকা ছাড়া উজ্জ্বলের ভরণ পোষণ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। সে মনে মনে ভাবে,
আমি আমার ভিক্ষা করার টাকা দিয়ে আমার ছেলের ভরণ পোষণ করব না। আমি খেটে ইনকাম করব। আমি অনেক টাকা ইনকাম করব, যাতে আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি। আমি আর অপেক্ষা করব না। লতিকা পরের দিনই ইট ভাটাতে ইট বহনের কাজ পায়। সে উজ্জ্বলকে কোনো একটা জায়গায় শুইয়ে দিয়ে ইট বহনের কাজ করত। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন ইট ভাটার মালিক লতিকাকে বলে, এই যে বলছি যে তোমাদের বস্তিতে তোমার মতোই কোনো মহিলা থাকলে আমাকে বলবে তো। আসলে আমি আমার বাড়িতে একটা কাজের লোককে রাখতে চাইছি। আমার বাড়িতে যে আগে কাজ করতো সে কাজ ছেড়ে দিয়েছে। একটা কথা বলবো বাবু, আপনি যদি কিছু মনে না করেন। আসলে ইট বহনের কাজটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। আমি এর আগে এই কাজগুলো কখনোই করিনি। আপনি যদি আপনার বাড়ির কাজটা আমাকে দেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। তুমি যে কাজই করো না কেন টাকা তো তোমাকে দিতেই হবে। ঠিক আছে, কাল থেকে তাহলে তুমি আমার বাড়িতে চলে এসো, কেমন? লতিকা পরের দিনে মনোজবাবুর বাড়িতে কাজ করা শুরু করে দেয়। তাদের বাড়িতে কাজ করতে করতে সে আশেপাশের আরো কিছু বাড়িতে কাজ পেয়ে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। একদিন লতিকা মনোজবাবুর স্ত্রী কাঞ্চনাকে বলে, মেম সাহেব, আমার সব কাজ হয়ে গেছে। আমি এবার আসি তাহলে। আমার ছেলেটার স্কুল ছুটি হয়ে গেছে। ও হয়তো আমার জন্য অপেক্ষা করছে। ঠিক সময়ে পৌঁছাতে না পারলে ও খুব চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই সবসময় তোর ছেলের জন্যই চিন্তা করিস। আমার বাড়িতে যখন কাজ করিস তোকে আমি ভালো করেই দেখেছি। তুই কাজ কম করিস আর তোর ছেলেকে নিয়ে চিন্তা বেশি করিস। সারাদিন তোর মন তো ছেলের দিকেই থাকে। সত্যি তুই একটু বেশি আধিক্যতা দেখাস। গরিবরাও যে এত আধিক্যতা দেখাতে পারে আমার জানা ছিল না। আধিক্যতা নয় মেম সাহেব, আসলে আমার ছেলেকে নিয়ে আমার খুবই চিন্তা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আর ছেলে পিলে নেই। আমরা আবার চিন্তা কেন করব বলতো? আমার ছেলেও তো রোজ স্কুলে যায়। কই, আমি তো এত বেশি চিন্তা করি না। এগুলো ঢং ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, যা, ছেলেকে বাড়িতে রেখে তাড়াতাড়ি চলে আসবি। আজকে এক্সট্রা কিছু কাজ আছে, সেগুলো করে দিয়ে যাবি। কাঞ্চনার কথা শুনে লতিকা খুব জোরে দৌড়াতে শুরু করে। আসলে লতিকার মনে একটা ভয় কাজ করত। যেহেতু উজ্জ্বল তার নিজের ছেলে ছিল না, তাই সে উজ্জ্বলকে হারিয়ে ফেলার খুবই ভয় করত। আর তাই সে সবসময় একটা দুশ্চিন্তার মধ্যেই থাকতো। সে দৌড়ে দৌড়ে উজ্জ্বলের স্কুলে পৌঁছায়। উজ্জ্বল রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। মা, তুমি এসে গেছো? তুমি আসতে এত দেরি করলে কেন? তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি? আমার খুব ভয় করছিল। ভয় কিসের বাবা? আমি এই তো এসে গেছি। আমাকে ক্ষমা করে দে বাবা। কাজ করতে গিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে। চল বাবা, বাড়ি চল। মা, আমি কটন ক্যান্ডি খাবো। ওই দেখো, ওই পারে রাস্তার ধারে কটন ক্যান্ডি পাওয়া যাচ্ছে। আমার সব বন্ধু আজকে কটন ক্যান্ডি খেয়েছে, কিন্তু আমার কাছে টাকা না থাকাই আমি খেতে পারিনি। তুমি এখন আমাকে কটন ক্যান্ডি কিনে দাও। হ্যাঁ বাবা, তুই এখানে দাঁড়া। আমি তোর জন্য এখনই কটন ক্যান্ডি নিয়ে আসছি। এখানেই দাঁড়াবি কিন্তু, কেমন? কোথাও যাবি না, খবরদার। এই বলে লতিকা রাস্তার ওই পারের দোকানে চলে যায়। ঠিক তখনই একটা বাইক খুবই দ্রুত গতিতে উজ্জ্বলের সামনে দিয়ে চলে যায়। উজ্জ্বল খুবই ভয় পেয়ে যায় এবং সে খুব জোরে চিৎকার করে ওঠে। লতিকা তাড়াতাড়ি করে উজ্জ্বলের কাছে ছুটে আসে। বাবা, তোর কিছু হয়নি তো? বাবা, তোর লাগেনি তো? বল আমাকে। এই অন্ধ, চোখে দেখতে পাস না? হ্যাঁ, দেখছিস একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে আর এত জোরে বাইক চালাচ্ছিস কেন? যদি আমার বাচ্চাটার কিছু হয়ে যেত তাহলে তোর কি যেত? শয়তান লোক একটা, চোখে দেখতে পাস না? আরে আরে, আপনি কি ধরনের ব্যবহার করছেন আমার সঙ্গে? আমি কিছুই করিনি। আমি তো নিজের রাস্তা ধরে ঠিক মতোই যাচ্ছিলাম। আপনার বাচ্চাটা আমার বাইকের আওয়াজ পেয়ে চিৎকার করতে শুরু করেছে। আপনার বাচ্চার গায়ে একটা আঁচড়ও লাগেনি। আগে ব্যাপারটা দেখুন, বুঝুন, তারপর কথা শোনাবেন। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। লতিকা এরকমই ছিল। সে সব সময় তার ছেলেকে আগলে রাখার চেষ্টা করত। এরকম ভাবে অনেকগুলো বছর কেটে যায়। উজ্জ্বল বড় হয়ে ওঠে। পড়াশোনা কমপ্লিট করে উজ্জ্বল একদিন একটা চাকরি পায়। সে তার মায়ের জন্য মিষ্টি কিনে বাড়ি ফিরে আসে। মা, আমি চাকরি পেয়ে গেছি। প্রত্যেক মাসে আমি 20,000 টাকা করে স্যালারি পাবো। তোমার আর কোনো চিন্তা নেই মা। তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতেও হবে না। তোমার ছেলে এবার বড় হয়ে গেছে। তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো। এবার তোমার দেখাশোনার দায়িত্ব আমার। আমি তোর জন্য খুব খুশি রে বাবা। তুই এরকম ভাবেই জীবনে আরো এগিয়ে যা। আমি সব সময় তোর পাশে আছি। মা, আজকে আমি চাকরি পেয়েছি আর তুমি আমাকে কোনো উপহার দেবে না? উপহার? কি উপহার দেব বলতো বাবা? তোকে দেওয়ার মতো আমার কাছে যে কিছুই নেই। ও, একটা জিনিস আছে যেটা আমি তোকে দিতে পারি। এই দেখ, এই ব্রেসলেটটা, এই সোনার ব্রেসলেটটা তুই পর। তোকে খুব ভালো লাগবে।
লতিকা বুড়িমায়ের দেওয়া সোনার ব্রেসলেটটা উজ্জ্বলকে দিয়ে দেয়। উজ্জ্বল সেটা তার হাতে পরে নেয়। ব্রেসলেটটা আসলে উজ্জ্বলেরই ছিল, যেটা লতিকা অনেক বছর ধরে তার নিজের কাছে সামনে রেখেছিল। মা, আমার বন্ধু ফোন করছে। ও বাড়ির বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি আর আমার বন্ধু একটু ঘুরতে যাব। আজকে আমি চাকরি পেয়েছি তো, সেই জন্য ওকে আমার তরফ থেকে ট্রিট দিতে হবে। কি তুই রাহুলের সঙ্গে আবার বাইকে করে ঘুরতে বেরোবি? সাবধানে যাবি কিন্তু বাবা, তোর বন্ধু খুব জোরে বাইক চালায়, আমার তো দেখলেই ভয় লেগে যায়। না মা, আমি রাহুলকে বলবো আস্তে আস্তে বাইক চালাতে। তুমি একদম চিন্তা করো না, কেমন? আমি এবার আসি তাহলে। এই বলে উজ্জ্বল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা বাইকে করে একটা রেস্টুরেন্টের দিকেই যাচ্ছিল। রাহুল সত্যি সত্যি খুবই জোরে বাইক চালাতো। সেদিনও সে খুবই জোরে বাইক চালাচ্ছিল। হঠাৎ করে একটা বড় লরির সঙ্গে রাহুলের বাইকে ধাক্কা লাগে। দুজনেই বাইক থেকে ছিটকে গিয়ে অন্য কোথাও পড়ে। রাহুলের খুব বেশি চোট না লাগলেও উজ্জ্বল গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল। তার মাথায় প্রচন্ড পরিমাণে চোট লেগেছিল। রাহুল খুবই ঘাবড়ে যায় এবং সে কি করবে কিছু বুঝে না পেয়ে উজ্জ্বলের মা লতিকাকে খবর দেয়। লতিকা ও রাহুল তাড়াতাড়ি করে উজ্জ্বলকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু উজ্জ্বলের কন্ডিশন খারাপ দেখে হসপিটাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এ কি হয়ে গেল আমার ছেলেটার? হে উপরওয়ালা, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না। কাকিমা, আপনি এভাবে কাঁদবেন না। দোষটা আসলে আমারই ছিল। আমি খুব জোরে বাইক চালিয়েছিলাম। উজ্জ্বল আমাকে অনেকবার আস্তে গাড়ি চালাতে বলছিল, কিন্তু আমি শুনিনি। উজ্জ্বলের কিছু হয়ে গেলে আমিও নিজেকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, তোমার জন্যই সব হয়েছে। আমার ছেলের কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। আমি ছাড়বো না তোমাকে। এমন বলবেন না কাকিমা, উজ্জ্বলের কিচ্ছু হবে না। চলুন আমরা উজ্জ্বলকে অন্য কোনো বড় হসপিটালে নিয়ে যাই। আমি থাকতে উজ্জ্বলের কিচ্ছু হতে দেব না। লতিকা ও রাহুল দুজনে অনেকগুলো হসপিটালে রাহুলকে নিয়ে যাওয়া আসা করতে থাকে। শেষ পর্যন্ত তারা একটা হসপিটালে পৌঁছায়। আপনি চিন্তা করবেন না, আমাদের হসপিটালে এখন সিনিয়র ডাক্তার মনমোহন বাবু আছেন। এরকম কেস উনি অনেকবার সলভ করেছেন। আপনার ছেলের ব্রেন অপারেশন করতে হবে। আপনি উপরওয়ালার কাছে প্রার্থনা করুন, সব ঠিক হয়ে যাবে। এই বলে নার্স উজ্জ্বলকে অপারেশন রুমে নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার মনমোহন বাবু আসে এবং উজ্জ্বলের অপারেশন করতে শুরু করে। উজ্জ্বলের অপারেশন করতে গিয়ে ডাক্তার মনমোহন বাবু উজ্জ্বলের হাতে সোনার ব্রেসলেটটা দেখতে পায়। সোনার ব্রেসলেটটা দেখেই মনমোহন বাবুর চোখে জল চলে আসে। আসলে উজ্জ্বল মনমোহন বাবুরই হারিয়ে যাওয়া ছেলে ছিল, যাকে সেই বৃদ্ধ মহিলাটি ট্রেন থেকে চুরি করেছিল। নিজের ছেলের এমন অবস্থা দেখে মনমোহন বাবু কাঁদতে কাঁদতে অপারেশন কমপ্লিট করে। সে তার স্ত্রী রূপালীকে ফোন করে বলে, হ্যালো রূপালী, আমি আমাদের ছেলেকে খুঁজে পেয়েছি। তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। মনমোহন বাবু এবং তার স্ত্রী রূপালী দেবী লতিকার সঙ্গে কথা বলে উজ্জ্বলের ব্যাপারে সবটা জানতে পারে। উজ্জ্বলের জ্ঞান ফিরলে লতিকা তাকেও সবকিছু জানায়। আমি তোর আসল মা নই রে উজ্জ্বল, এনারাই তোর আসল বাবা মা। তুই এবার থেকে এনাদের সঙ্গেই থাকবি। না মা, আমার কাছে আসল মা তো তুমি। তুমি আমাকে মানুষ করেছো, প্রত্যেকটা মুহূর্তে আমাকে আগলে রেখেছো, আমাকে রক্ষা করেছো। আর আজকে তুমি আমাকে কিভাবে একা ছেড়ে দিচ্ছ বলো তো? হ্যাঁ, আমি মানছি ওনারা আমার আসল মা বাবা, ওনাদের প্রতি আমারও দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু তোমার প্রতি আমার অনেক কর্তব্য আছে। আমি তোমাকে একা ছাড়তে পারবো না মা। হ্যাঁ দিদি, উজ্জ্বল একদম ঠিক বলছে। আপনি এতদিন ধরে আমাদের ছেলেকে রক্ষা করেছেন, তাই আপনার ছেলের কাছ থেকে আমরা আপনাকে আলাদা করতে পারবো না। আপনিও আমাদের সঙ্গে চলুন, আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। এভাবে মনমোহন বাবু তার ছেলে এবং লতিকাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তারা সবাই মিলে একসঙ্গে একই বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে।